এবার আপনাদের দেখাবো ধর্মীয় কারণে ভারতে আসা প্রতিবেশী দেশের যারা সংখ্যালঘু তাদের ছাড় দেওয়া হবে এবং বাকিদের জন্য ক্যাম্প তৈরির নির্দেশ জারি করা হয়েছে ভারত সরকারের তরফে। এই সমস্ত প্রতিবেশী দেশের যারা সংখ্যালঘু অর্থাৎ অমুসলিম যারা, তাদের জন্য ছাড়ের কথা বলা হয়েছে, কিন্তু অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে ক্যাম্প তৈরির কথা বিভিন্ন রাজ্যে রাজ্যে এই নির্দেশিকা ভারত সরকারের তরফে জারি করা হয়েছে। এখন এই নির্দেশিকায় রয়েছে এটা কি আমরা জানবো, সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। কি রয়েছে এই নির্দেশিকায় বিজেন্দ্র? দেখো সুজিত, এটাতে একটা সবথেকে প্রথম পয়েন্ট হলো কি বাজেট সেশনে এই বছরই লোকসভা এবং রাজ্যসভায় ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার, যেটা পাস হয়েছে দুটো হাউস থেকেই। তারপরে সেটাকে আইন করা হয়েছিল। গত 1 তারিখ এটাকে নোটিফাই করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, অর্থাৎ যে রুলসগুলো রয়েছে এবং অর্ডার্স রয়েছে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে সেটাকে নোটিফাই করা হয়েছে। গ্যাজেট নোটিফিকেশন সেটা এসছে 1 সেপ্টেম্বর। সেটাতে কি বলা হয়েছে, ভারতের মধ্যে যারা বিদেশিরা আসবেন তারা কি করতে পারেন, কিভাবে তাদের ভিসা দেওয়া হবে, তারপরে ভারতের মধ্যে নির্দেশিকাগুলো কি থাকবে সেসব বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটার মধ্যে এটাও বলা হয়েছে কি যারা পাসপোর্ট বা ভিসা নিয়ে আসবেন ভারতের মধ্যে, ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেই অনেক লোক ভারতে থেকে যান, সেক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে ডিপোর্ট করা হবে। আরও একটা ধরনের ব্যক্তি আছেন যারা ভারতে ঢুকে আসছেন, তাদেরকে ইনফিল্ট্রেটর বলা হয়, অর্থাৎ কোনো কাগজ ছাড়াই বর্ডার পার করে তারা ভারতের মধ্যে চলে আসছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ দু ধরনের বিদেশি নাগরিক ভারতের মধ্যে যারা এই ধরনের রয়েছে, যারা ভিসা নিয়ে এসেছিলেন, ভিসা এক্সপায়ার করে গেছে, তারপরে ভারত ছাড়েননি। দ্বিতীয় হলো যারা উইদাউট কোনো ডকুমেন্টস বর্ডার ক্রস করে ইনফিল্ট্রেশন করে অর্থাৎ অনুপ্রবেশ করে ভারতের মধ্যে এসেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থার জন্যই কিন্তু গাইডলাইন্সগুলো দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকেও, এবং সেটাতে বলা হয়েছে কি হোল্ডিং এরিয়া বানাতে হবে বিভিন্ন জেলাগুলোতে, যেখানে যাদেরকে আইডেন্টিফাই করা হবে কি তারা বিদেশি, যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে কি তারা বিদেশি, তাদেরকে সেই হোল্ডিং এরিয়ায় রাখা হবে এবং তারপর ফরেনার্স ট্রাইব্যুনালে তাদের হিয়ারিং হবে এবং তারপর তাদেরকে ডিপোর্ট করা হবে। অর্থাৎ কীভাবে ডিটেক্ট করা হবে এবং ডিপোর্ট করা হবে তার বিভিন্ন নিয়মগুলো সেখানে দেওয়া হয়েছে। তবে 2 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ নোটিফিকেশান আরও একটা এসছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, সেটাতে কিছু এক্সেমশনের কথা বলা হয়েছে। এক্সেমশন কী দেওয়া হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যদি নন মুসলিম যারা রয়েছেন, তার মধ্যে হিন্দু, শিখ, জৈন, পারসি, বৌদ্ধ, খ্রিস্টান, এরা যদি এসে থাকে 31 ডিসেম্বর 2024 অবধি তারা ভারতের মধ্যে থাকতে পারবে, তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। তারা যেহেতু সেই দেশের সংখ্যালঘু, তারা যদি ভারতে এসে থাকে 2024 ডিসেম্বর 31 ডিসেম্বর অবধি তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। তারা ভারতে যেখানে চাইলে বসবাস করতে পারবেন, তারা কাজও করতে পারবেন। এই রিলিফগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে কি নতুন করে কেন রিলিফ দেওয়া হচ্ছে। এটা মনে রাখতে হবে সুব্রজিৎ কি আমরা জানি সিএ আইন পাস হয়েছিল 2019 সালে, সেটাতে সিটিজেনশিপ দেওয়ার একটা প্রভিশন ছিল। সেটাতে কাট অফ ডেট কী ছিল 31 ডিসেম্বর 2014, অর্থাৎ 31 ডিসেম্বর 2014 যারা এসেছেন ভারতের মধ্যে এই 3 দেশ থেকে, এই 6 ধর্মের মানুষ নন মুসলিম যারা, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু এই অ্যাক্ট কী বলছে, যেটা নোটিফাই করা হয়েছে 1 তারিখ এবং 2 তারিখ, সেটাতে বলা হচ্ছে তারা ভারতে থাকতে পারবেন। অর্থাৎ 2014 পর যারা এসছেন, যারা নন মুসলিম, তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন যারা রয়েছেন এই 3 দেশে, তারা ভারতের মধ্যে থাকতে পারবেন, তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। এটাই একটা পার্থক্য রয়েছে 2 আইনের মধ্যে। এটা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টের কন্টিনিউয়েশন নয়, 10 বছর ডেট বেড়ে গেল এরম নয়। কিন্তু যারা সিটিজেনশিপ পাবেন তাদের কিন্তু ডেট একটাই রয়েছে, সেটা হলো 2014 সালের 31 ডিসেম্বর। এবং যারা থাকতে পারবেন ভারতের মধ্যে, সেটার জন্য কাট অফ ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ গত বছর 31 ডিসেম্বর যারা ভারতে এসেছেন, যার মধ্যে হিন্দু রয়েছেন, শিখ রয়েছেন, পারসি রয়েছেন, জৈন রয়েছেন। শুধু নন মুসলিম যারা রয়েছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যারা এসেছেন, তাদের কোনো সমস্যা হবে না। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে অমুসলিম যারা এসেছেন 2024 31 ডিসেম্বরের মধ্যে, তাদের থাকার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, সেটা এইখানে বলা হচ্ছে, যেটা ভারতের সরকারের তরফে যে গেজেট ইস্যু করা হয়েছে। এবার এটা নিয়ে রাজনীতি কিভাবে হচ্ছে আপনাদের সামনে রাখবো। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কি বলছেন দেখুন। এই গেজেট নোটিফিকেশন কি বলছে, এতদিন পর্যন্ত সিএ অ্যাক্ট পাস হয়েছিল আপনারা জানতেন 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না, পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখান। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31 ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না।
তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এরকম বছরের পর বছর ধরে এরা ভারতবর্ষে এসেছে, তাদের কথা কেউ ভাবেনি। প্রথম ভারত মায়ের সন্তান, আমাদের গর্ব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কথা ভেবেছেন এবং সিএ এর মতো অ্যাক্ট পাস করেছেন। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। এই সিএ এর কাট অফ ডেটের এক্সটেনশন বলে যেটা প্রচার করা হচ্ছে সেটা আর কিছুই নয়, সেটা ইস্যু থেকে নজর ঘোরানো। তার কারণ বিজেপি এখন এই আমরা জানি এই সিএ, এনআরসি, এসআইআর এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এই সব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায়। আসলে উন্নয়নে নেই, বাংলার বরাদ্দগুলো তারা আটকে রাখে, বাংলা ভাষাকে অপমান করে, ভারতীয় বাঙালিদের হয়রান করে, বাংলার বিরুদ্ধে কুৎসা করে। যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত, তখন এই ধরনের নজর ঘোরানো, আমরা রুটি কাপড়া মাকান, বাংলা ভাষার সম্মান, বাংলার অধিকার, আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকবো। আর বিজেপি যতবার এভাবে গুলিয়ে দিতে চাইবে আমরা তার প্রতিবাদ জানাবো।